সমুদ্রের নিচে এক মায়াবী জগৎ। ফেরার সময় রাজকুমারী জেলেটিকে দিলেন এক রহস্যময় বাক্স। তবে শর্ত একটাই, এটি কখনো খোলা যাবে না। কি আছে এই নিষিদ্ধ বাক্সে? কেন এটি জেলেটির জীবন ওলটপালট করে দিল? বহু বহু বছর আগের কথা। জাপানের এক মনোরম সমুদ্র উপকূলে, যেখানে নীল জলরাশি এসে বারবার চুমু খেয়ে যেত ধবধবে সাদা বালুচরকে, সেখানে এক ছোট্ট শান্ত গ্রামে বাস করত এক যুবক জেলে। নাম তার উরাশিমা তারো। সমুদ্রের নোনা বাতাস, লোনা জলের গন্ধ আর উত্তাল ঢেউয়ের গর্জনের মাঝেই ছিল তার বেড়ে ওঠা। তারও ছিল গ্রামের আর 10টা যুবকের চেয়ে একদম আলাদা। তার মনে ছিল অগাধ করুণা, আর দু চোখে এক অজানাকে জানার চিরন্তন স্বপ্ন। প্রতিদিন ভোরে যখন সূর্যের প্রথম আলো সমুদ্রের বুক চিরে এক সোনালি রেখা তৈরি করত, তারও তার ছোট্ট নৌকাটি নিয়ে বেরিয়ে পড়ত উত্তাল সাগরে। উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে সে সারা দিন জাল ফেলত। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সে যা মাছ পেত তা হাটে বিক্রি করে সন্ধ্যার কুটিরে ফিরত। সেই উপার্জিত অর্থে সে তার বৃদ্ধা মায়ের জন্য গরম খাবার আর প্রয়োজনীয় ওষুধ কিনে নিয়ে আসত। মা আর ছেলের এই ছোট্ট জগৎটি ছিল অভাবের মাঝেও এক অনাবিল স্বস্তি আর সুখে ভরা। তারোর মা সবসময় বলতেন, বাবা তারো, এই সমুদ্র আমাদের অন্ন দেয়, আমাদের প্রাণ বাঁচায়, তাই একে কোনো দিন অসম্মান করবে না। তারও পরম শ্রদ্ধায় মায়ের কথা শুনত এবং সমুদ্রকে নিজের পরম বন্ধু বলে মানত। সেদিন ছিল এক প্রখর তপ্ত গ্রীষ্মের দুপুর। আকাশ থেকে যেন আগুন ঝরছিল। তারও মাছ ধরা শেষে ক্লান্ত শরীরে সমুদ্রের তীর ধরে আপন মনে হেঁটে কুটিরে ফিরছিল। হঠাৎ তার কানে এলো একদল ছেলের চিৎকার আর পৈশাচিক উল্লাসের শব্দ। কাছে গিয়ে সে দেখল তপ্ত বালুর উপর একটি ছোট্ট কচ্ছপকে ছেলেরা উল্টে দিয়েছে এবং লাঠি দিয়ে তাকে খুব কষ্ট দিচ্ছে। কচ্ছপটি যন্ত্রণায় ছটফট করছিল। তার ছোট ছোট পাগুলো বাতাসে হাতড়াচ্ছিল জলের ছোঁয়া পাবার জন্য। তারোর বুকটা এক অজানা ব্যথায় কেঁপে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে অত্যন্ত বিনীতভাবে বলল, ছেলেরা, তোমরা কেন এই অবলা প্রাণীটিকে এইভাবে কষ্ট দিচ্ছ? ও তো তোমাদের কোনো ক্ষতি করেনি। ওকে ওর ঘরে ফিরে যেতে দাও। কিন্তু ছেলেরা তাকে উপহাস করে বলল, আরে বস, আমরা তো মজা করছি, আপনি নিজের কাজ করুন গিয়ে। তারও দমবার পাত্র ছিল না। সে তার ঝুড়ি থেকে সেই দিনের সবচেয়ে বড় আর রূপালী একটি মাছ বের করে বলল, এই নাও এই সুন্দর মাছটি, এটি নিয়ে তোমরা ভোজ করো, আর বিনিময়ে এই কচ্ছপটিকে আমাকে দিয়ে দাও। লোভনীয় মাছ পেয়ে ছেলেরা খুশি হয়ে কচ্ছপটিকে ফেলে দিয়ে বনের দিকে দৌড়ে পালালো। তারও পরম মমতায় কচ্ছপটিকে তুলে নিল। তার খোলসে লেগে থাকা তপ্ত বালুগুলো ফুঁ দিয়ে পরিষ্কার করে দিল। তারপর ঢেউয়ের কাছাকাছি নিয়ে গিয়ে তাকে আলতো করে জলে ভাসিয়ে দিল। কচ্ছপটি জলে পড়ার পর কিছুক্ষণ স্থির হয়ে তারোর দিকে তাকিয়ে রইল। সেই দু চোখে ছিল এক অপার্থিব কৃতজ্ঞতা। পরক্ষণে সে এক দীর্ঘ ডুব দিয়ে সমুদ্রের নীল গহ্বরে হারিয়ে গেল। তারও এক বুক তৃপ্তি নিয়ে বাড়ির পথ ধরল। কয়েকদিন পর তারও তার নৌকা নিয়ে সমুদ্রের অনেকটা গভীরে জাল ফেলছিল। সেদিন সমুদ্র ছিল রহস্যময়ভাবে শান্ত, আয়নার মতো স্বচ্ছ। হঠাৎ তার নৌকার চারপাশে জলের রং বদলে গাঢ় নীল হয়ে গেল এবং বড় বড় রূপালী বুদবুদ উঠতে শুরু করল। তারও অবাক হয়ে দেখল এক বিশালাকার রাজকীয় কচ্ছপ জলের ওপর মাথা তুলেছে। তারুর মনে হলো এটি সেই কচ্ছপ যাকে সে বাঁচিয়েছিল, কিন্তু আকারে এটি এখন অনেক বড়। কচ্ছপটি মানুষের ভাষায় গম্ভীর অথচ প্রশান্ত স্বরে কথা বলে উঠল,
উরাসীমা তারো, ভয় পেও না। আমি সেই প্রাণ যাকে তুমি দয়া করে জীবন দান করেছিলে। আমি আসলে এই সমুদ্রের সম্রাট এবং রাজকুমারী ওতহিমের এক প্রধান বার্তাবাহক। রাজকুমারী তোমার এই মহানুভবতার কথা শুনেছেন এবং তিনি তোমাকে আমাদের সমুদ্রের তলদেশের জাদুকরী প্রাসাদ রিউগুজো দেখাতে নিয়ে যেতে চান। তুমি কি আমাদের এই নিমন্ত্রণ গ্রহণ করবে? তারোর মনে হলো সে কোনো রূপকথার পাতায় ঢুকে পড়েছে। সে দ্বিধা ভরে জিজ্ঞেস করল, কিন্তু আমি তো মর্ত্যের মানুষ, আমি সমুদ্রের নিচে নিঃশ্বাস নেব কিভাবে? আর আমার বৃদ্ধা মা? কচ্ছপটি মৃদু হেসে বলল, আমাদের মায়া তোমাকে রক্ষা করবে, আর সময়ের হিসেবে তুমি খুব দ্রুতই ফিরতে পারবে। তারও তার নৌকার দড়িটি একখণ্ড পাথরের সাথে শক্ত করে বাঁধল এবং কচ্ছপের বিশাল খোলসের ওপর চড়ে বসল। সাথে সাথে কচ্ছপটি অতল জলের গভীরে ডুব দিল। চারপাশ অন্ধকার হওয়ার বদলে উজ্জ্বল নীলাভ আলোয় ভরে উঠল। তারও দেখল সমুদ্রের নিচে সে এক নতুন জগৎ। প্রবাল প্রাচীরগুলো হীরের মতো জ্বলছে, আর হাজার হাজার মায়াবী মাছ যেন কোনো উৎসবের আমেজে তাদের চারপাশ দিয়ে নেচে বেড়াচ্ছে। অবশেষে তারা পৌঁছালো সেই জাদুকরী ড্র্যাগন প্রাসাদে। পুরো প্রাসাদটি তৈরি ছিল স্বচ্ছ স্ফটিক, মুক্ত আর দুষ্প্রাপ্য নীলকান্তমণি দিয়ে। প্রাসাদের ফটকে দাঁড়িয়েছিলেন সমুদ্রের রাজকুমারী ওতহিমে। তার গায়ের জ্যোতি যেন শরতের স্নিগ্ধ জ্যোৎস্নার মতো পবিত্র, আর তার পরনে ছিল এমন এক রেশমি পোশাক যা জলের ঢেউয়ের সাথে মায়াবী ছন্দে দুলছিল। ওতহিমে তারকে পরম আদরে স্বাগত জানিয়ে বললেন, উরসীমা তারো, এই রাজপ্রাসাদে তোমাকে স্বাগতম। তোমার মতো দয়ালু হৃদয়ের মানুষকে আতিথেয়তা দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। এখানে তুমি যতদিন খুশি থাকতে পারো। তারোর জন্য শুরু হলো এক স্বপ্নময় স্বর্গীয় জীবন। সেখানে নেই কোনো জরা, নেই কোনো বার্ধক্য। রাজকুমারী তাকে প্রাসাদের 4টি জাদুকরী জানালার কাছে নিয়ে গেলেন। প্রথম জানালাটি ছিল বসন্তের, সেখানে চিরকাল চেরি ফুলের পাপড়িগুলো বাতাসে ভাসত। দ্বিতীয় জানালার বাইরে ছিল গ্রীষ্মের প্রখর রোদে সমুদ্রের হীরের মতো জলরাশি। তৃতীয় জানালায় ছিল শরতের লালচে মায়া, আর চতুর্থ জানালায় হাড় কাঁপানো শীতে ধবধবে সাদা তুষারপাত। তারও মন্ত্রমুগ্ধ হয়ে সেই দৃশ্যগুলো দেখত। প্রতিদিনের ভোজ, মৎস্যকন্ডাদের নাচ আর মায়াবী সঙ্গীত তার দিনগুলোকে এক অদ্ভুত আচ্ছন্নতায় ভরে রেখেছিল। সে যেন ভুলেই গেল তার ফেলে আসা অভাবের পৃথিবী আর নিজের ক্লান্তিকর জীবনের কথা। একদিন শীতের সেই চতুর্থ জানালা দিয়ে তুষারপাত দেখতে দেখতে তারোর হঠাৎ তার মায়ের কথা মনে পড়ে গেল। তার মনে পড়ল তার বৃদ্ধা মা নিশ্চয়ই এই শীতে কাঁপছেন আর তার পথ চেয়ে দরজায় কূপে জ্বালিয়ে বসে আছেন। তারোর হৃদয়ে এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। সে রাজকুমারীর কাছে গিয়ে বিনীতভাবে বলল, রাজকুমারী, আপনার এই মায়ার জগৎ আর ভালোবাসা আমি কোনোদিন ভুলব না, কিন্তু আমার মায়ের কথা ভেবে আমার বুক ফেটে যাচ্ছে। আমায় এবার বিদায় দিন। ওতহিমে খুব ব্যথিত হলেন। তিনি জানতেন মর্ত্যের মানুষের জন্য সময় বড় নিষ্ঠুর। তিনি তারকে একটি ছোট অলঙ্কৃত পাঠের বাক্স দিলেন, যার নাম তামাতে বাকো। রাজকুমারী ছলছল চোখে বললেন, তারো, এই বাক্সের ভেতরে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদটি আছে। এটি তোমাকে সব সময় রক্ষা করবে, কিন্তু একটি কঠোর শর্ত আছে। তুমি পৃথিবীতে ফিরে যাওয়ার পর কখনোই কোনো অবস্থাতেই এই বাক্সটি খুলবে না। যদি খোলো
তবে বড় বিপদ হবে। তারও বাক্সটি পরম যত্নে বুকে চেপে ধরল এবং কচ্ছপের পিঠে চড়ে আবার সমুদ্রের ওপর ভেসে উঠল। তারও যখন নিজের চেনা সৈকতে পা রাখল, সে এক দীর্ঘ নিঃশ্বাস নিল, কিন্তু চারপাশটা দেখে সে শিউরে উঠল। যে বড় পাথরটার ওপর সে জাল শুকোতে দিত, সেটি আজ শ্যাওলা ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গ্রামের মেঠো পথটি এখন পাথরের বড় রাস্তায় পরিণত হয়েছে। তারও দৌড়ে তার বাড়ির দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল শুধু লতা গুল্ম আর ধ্বংসস্তূপ। সে হন্যে হয়ে গ্রাম জুড়ে চিৎকার করতে লাগল, মা, মা তোমরা কোথায়? আমি ফিরে এসেছি। গ্রামবাসীরা অবাক হয়ে তার এই অদ্ভুত পোশাক আর চেহারার দিকে তাকাচ্ছিল। কেউ তাকে চিনতে পারল না। অবশেষে এক অতি বৃদ্ধ মানুষ তার লাঠিতে ভর দিয়ে অনেক ভেবে বললেন, উরাশিমা তারো, সেই নাম তো আমরা আমাদের প্রপিতামহের মুখে কোনো এক প্রাচীন গল্পে শুনেছি। প্রায় ৩০০ বছর আগে এক যুবক সমুদ্রে হারিয়ে গিয়েছিল এবং আর কোনো দিন ফেরেনি। তুমি কি সেই গল্পের ভূত বাপু? তারও নিথর হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল সমুদ্রের তলদেশের সেই জাদুকরী প্রাসাদের মাত্র কয়েকদিন আসলে মর্তের পৃথিবীর ৩০০ বছরের সমান ছিল। এখন সে এই বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা। তার মা, তার ঘরবাড়ি, তার চেনা শৈশব সবই এখন শুধুই ধুলো মাখা এক প্রাচীন ইতিহাস। হতাশায় আর যন্ত্রণায় ভেঙে পড়ে তারও আবার সেই নির্জন সৈকতে গিয়ে বসল। চারদিকে শুধু সমুদ্রের উত্তাল ঢেউ আর এক ভয়ঙ্কর শূন্যতা। সে ভাবল, এখন তো আমার মা নেই, কেউ নেই আমার অপেক্ষায়। তবে আমি বেঁচে থেকে কি করব? হয়তো এই বাক্সের ভেতরেই রাজকুমারীর কাছে ফিরে যাওয়ার কোনো জাদুকরী পথ আছে। রাজকুমারীর সেই চূড়ান্ত বারণের কথা ভুলে গিয়ে তারও অতি সাবধানে তামাতে বাঁকড় ঢাকনাটি খুলে ফেলল। সাথে সাথে বাক্স থেকে এক হালকা ধোঁয়াটে সাদা কুয়াশা বেরিয়ে এলো। সেই কুয়াশা তারও শরীরের চারপাশে সাপের মতো প্যাঁচাতে লাগল। মুহূর্তের মধ্যে তারও সেই টকবগে যৌবন মাটি হয়ে যেতে লাগল। তার কালো চুলগুলো মুহূর্তেই শোলার মতো ধবধবে সাদা হয়ে গেল। গায়ের চামড়া কুঁচকে ছুলে পড়ল এবং কয়েক সেকেন্ডের মধ্যে যুবক তারও এক অতি বৃদ্ধ মানুষে পরিণত হল। আসলে ওই বাক্সের ভেতর রাজকুমারী তারোর সেই ফেলে আসা ৩০০ বছরের বয়সকে বন্দি করে রেখেছিলেন। এখন সময় তার অধিকার বুঝে নিল। উরাশিমা তারও এখন একাকী সেই সৈকতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সমুদ্রের ঢেউগুলো তার পায়ের নিচে আছড়ে পড়ছিল, যেন তারা ফিসফিস করে তাকে এক পরম সত্য বলছিল। সময়ের স্রোত আর নিয়তির খেলাকে কেউ কোনোদিন রুখতে পারে না। এমন আরও জাদুকরী গল্প দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো।